আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং ঘরে আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ব্যতিক্রমধর্মী একটি ক্লাস নিয়ে। গতানুগতিকভাবে আমি যে ক্লাসগুলো নিয়ে থাকি সেখানে সাধারণত তোমাদের বইয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত গল্প এবং কবিতা নিয়ে আলোচনা করি। আজ আমি তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে আজকের অ্যাসাইনমেন্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমা রহমান, তোমাদের বাংলা বিষয় শিক্ষিকা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই থেকে অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত যে গল্প কবিতাগুলো রয়েছে সেগুলোর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন অ্যাসাইনমেন্ট 1-এর অন্তর্ভুক্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ সহকারে সেই প্রশ্নের উত্তরগুলো শুনবে এবং দেখবে। 1 নম্বর অ্যাসাইনমেন্টের 1 নম্বর প্রশ্নটি ছিল, নিচের শব্দগুলোর অর্থ লিখো। সেখানে 3টি শব্দ ছিল, প্রার্থনা, রহমান আর হচ্ছে গোয়াল। তোমাদের বইয়ে অর্থাৎ তোমাদের বাংলা বইয়ের মধ্যে শেষ দিকে যেই শব্দের অর্থ জেনে নেই অংশগুলোটুকু রয়েছে সেখান থেকে তোমরা এই 3টি শব্দের অর্থ সুন্দরভাবে পেয়ে যাবে। আমি আশা করছি তোমরা সেখান থেকে এই শব্দের অর্থগুলো শুদ্ধভাবে লিখবে। 2 নম্বর প্রশ্নটি ছিল, নিচের শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করো। বাক্য তৈরি করার শব্দগুলো হচ্ছে খামার, ধরনী, সৎপথ। এই 3টি শব্দের অর্থ সহ আমি কিন্তু তোমাদেরকে যখন খামার বাড়ি, পশু পাখি গল্পটি পড়িয়েছি, তারপর প্রার্থনা কবিতাটি পড়িয়েছি, তখন এই শব্দের অর্থ দিয়ে কিন্তু তোমাদেরকে বাক্য তৈরি করে দেখিয়েছি। খামার শব্দ দিয়ে বাক্য তৈরি করা হয়েছে, ধরনী শব্দ দিয়ে, সৎপথ, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি কিভাবে করতে হয় সেগুলো তোমাদেরকে অনলাইন ক্লাসে এর আগে করা হয়েছে। তোমরা অবশ্যই সেই প্রেক্ষিতে সেই ধরনের বাক্য তৈরি করতে চেষ্টা করবে এবং সেগুলো ফলো করতে পারো, ঠিক আছে? আর যদি মনে করো না নিজেরা সুন্দরভাবে এই শব্দগুলো দিয়ে সুন্দর সুন্দর বাক্য তৈরি করবে, তাহলে করবে, কোনো সমস্যা নেই। শুদ্ধ বাক্য হলে সেটা সবার জন্যই প্রযোজ্য, ঠিক আছে? তাহলে পরের প্রশ্ন দেখি। দেখো, ছবিতে অনেকগুলো ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। সবগুলো ছবিতেই কিন্তু আল্লাহর সৃষ্টিকর্তার অপার মহিমা, সৃষ্টিকর্তার এই সুন্দর সৃষ্টির জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করছি, মোনাজাত করছি, ঠিক আছে? তাহলে আমাদের এখন যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন নিয়ে এখন আমি আলোচনা করব সেই কবিতাটি হবে প্রার্থনা কবিতা। তোমাদের এই প্রার্থনা কবিতা থেকে অ্যাসাইনমেন্টের 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটি ছিল। তাহলে চলো এখন 3 এবং 4 নম্বর প্রশ্ন কি ছিল সেটি দেখি এবং উত্তরগুলো একটু জেনে নেই। 3 নম্বর প্রশ্নটি ছিল, কবিতায় কবি, কবিতায় বলতে এখানে প্রার্থনা কবিতার কথা বলা হয়েছে, কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং কেন? এই প্রশ্নটিতে কিন্তু দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং দ্বিতীয় অংশটি হচ্ছে কেন, সেই কারণটি তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে একটু খেয়াল করো, উত্তরগুলো এভাবে লিখলে খুব সুন্দর হয়। তবে তোমরা যদি মনে করো যে না, বাসায় তোমার আব্বু আম্মু এর থেকেও ভালো সুন্দর উত্তর তৈরি করেছে তোমার জন্য, তাহলে তুমি সেই উত্তরটি লিখবে। আর যদি মনে করো যে তুমি উত্তরটি লিখতে পারছো না সঠিকভাবে, তাহলে আমার এই ক্লাসটি অবশ্যই ফলো করবে, ঠিক আছে? তাহলে উত্তরটি হবে, প্রার্থনা কবিতায় কবি সুফিয়া কামাল মহান সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহকে না ভুলে যাওয়ার কথা বলেছেন। মহান আল্লাহ এই সুন্দর পৃথিবী, ফুল ফলে ভরা গাছ, জীবন ধারণের জন্য পানি, পাখির সুমিষ্ট গান, আত্মীয় স্বজন, পৃথিবীর সমস্ত মানুষ, মায়া মমতা ভরা হৃদয়, সৎ পথে চলার নির্দেশনা, সর্বোপরি সবকিছু দান করেছেন আমাদের পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করার জন্য।
তাই আলোচ্য কবিতায় কবি সৃষ্টিকর্তাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন। তাহলে এখানে দেখো প্রথম অংশটুকু ছিল প্রার্থনা কবিতায় কবি সুফিয়া কামাল মহান সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহকে না ভুলে যাওয়ার কথা বলেছেন। এটা হচ্ছে তোমার প্রশ্নের প্রথম অংশ। এবং দ্বিতীয় অংশের উত্তরটুকু হবে মহান আল্লাহ এই সুন্দর পৃথিবী থেকে একদমই শেষ পর্যন্ত না ভুলে যাওয়ার কথা বলেছেন, এই কারণটুকু আমি উল্লেখ করেছি। তাহলে উত্তর তোমরা অবশ্যই এই ধরনের উত্তর লিখতে চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্নটি ছিল প্রার্থনা কবিতাটি কবির নাম সহ প্রথম 8 লাইন লিখো। তোমাদের বাংলা বইয়ের মধ্যে সুফিয়া কামালের যে প্রার্থনা কবিতাটি রয়েছে সেখান থেকে প্রথম 8 লাইন গুনে গুনে তোমরা সুন্দরভাবে মুখস্থ করে সেটা না দেখে লেখার চেষ্টা করবে। এবং সেই লাইনগুলো কবিতার হবে বইয়ের মধ্যে যেইভাবে লাইন, কয়েকটা লাইন থাকবে আগে, কয়েকটা লাইন পেছনে, একটু দূর থেকে শুরু হয়, এইভাবে গ্যাপ রেখে যেইভাবে তোমার বইয়ের ভিতরে কোন লাইন ছোট কোন লাইন বড়, কিভাবে কত কোন লাইনে দাঁড়ি, কোন জায়গায় কমা রয়েছে, এই সব কিছুই কিন্তু তোমাদেরকে ফলো করে সুন্দরভাবে লিখতে হবে, নির্ভুলভাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রার্থনা কবিতা থেকে 2টি অ্যাসাইনমেন্টের প্রশ্ন সম্পন্ন করেছি। এখন চলো খামার বাড়ির পশু পাখি গল্পটি থেকে আরো দুইটি প্রশ্ন, তোমাদের 2টি না মনে হয় 3টি প্রশ্ন ছিল তোমাদের, সেই 3টি প্রশ্ন নিয়ে এখন পূর্ণাঙ্গ আলোচনা করব। ঠিক আছে, তাহলে খামার বাড়ির পশু পাখির যে প্রথম প্রশ্নটি ছিল 5 নম্বর প্রশ্ন, সেটা ছিল পুকুরে হাঁসগুলো কি করে। পুকুরে হাঁসগুলো কি করে, এখানে তোমাদের উত্তরটি লিখতে হবে। খামার বাড়ির পশু পাখি গল্পে গৃহপালিত বিভিন্ন পশু পাখির পালন প্রক্রিয়া, তাদের খাবার ও বিচিত্র ধরনের ডাক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদর্শিত হয়েছে। এই প্রসঙ্গে গল্পে বলা হয়েছে হাঁসগুলো দল বেঁধে পুকুরে নামে এবং শামুক খায়। তাহলে এই উত্তরটি কিন্তু এতটুকু লিখলেই সম্পন্ন হয়ে যাবে, কারণ গল্পে এর বেশি কিছু ছিল না। ঠিক আছে, তাহলে আমরা খামার বাড়ির পশু পাখির পরবর্তী প্রশ্নটিতে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি ছিল 6 নম্বর প্রশ্ন এবং সেই প্রশ্নে ছিল খামারের গরু ও ছাগল কি কি খায়। উত্তরটি হবে খামার বাড়ির পশু পাখি গল্পে গৃহপালিত বিভিন্ন পশু পাখির লালন পালন প্রক্রিয়ার পাশাপাশি তাদের খাবার সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করা হয়েছে। গল্পে উল্লেখিত খামারের গরু ঘাস, খৈল আর ভুসি খায় এবং ছাগল ঘাস, লতাপাতা খায়। তাহলে এখানেও উত্তরটি কিন্তু বইয়ের আঙিকেই লেখা হয়েছে এবং বইয়ে গরু এবং ছাগলের খাবার সম্পর্কে এই কথাগুলোই ছিল, তোমরা এতটুকুই লিখবে। চলো এখন খামার বাড়ির পশু পাখির সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, আর 1 নম্বর অ্যাসাইনমেন্টের এটি হচ্ছে সর্বশেষ প্রশ্ন, সেই প্রশ্নটিতে আমি এখন চলে যাচ্ছি। 7 নম্বর প্রশ্ন, খামার বাড়ির পশু পাখি গল্পে উল্লেখিত প্রত্যেকটি পশু পাখির ডাক লিখো। এখানে তোমাদের এই গল্পটিতে তোমাদের যতগুলো পশু পাখির নাম উল্লেখ ছিল এবং যতগুলো পশু পাখি নিয়ে এখানে কথা বলা হয়েছিল, প্রত্যেকটির কিন্তু ডাক কিভাবে দেয় তারা, সেই ডাকগুলো কিন্তু তোমাদেরকে শেখানোর জন্য বা তোমাদেরকে পরিচিত করার জন্য সেই ডাকগুলো কিন্তু এই গল্পের মধ্যে উল্লেখ করা ছিল। আমি তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টে এই সবগুলো পশু পাখিরই ডাক সম্পর্কে লেখার জন্য বলেছি। তোমরা এর জন্য একটু খেয়াল করে সবগুলো পশু পাখি সুন্দরভাবে ডাক লিখবে। বইয়ে যেভাবে আছে ডাকগুলো ঠিক সেইভাবেই লিখতে হবে। তাহলে উত্তরটি হবে খামার বাড়ির পশু পাখি গল্পে উল্লেখিত প্রত্যেকটি পশু পাখির ডাক নিম্নে উল্লেখ করা হলো। গরুর ডাক হাম্বা হাম্বা, কবুতরের ডাক বাকবাকুম বাকবাকুম, ছাগলের ডাক ভ্যা ভ্যা, মোরগের ডাক কুকুরুকু কুকুরুকু, কুকুরের ডাক ঘেউ ঘেউ, শিয়ালের ডাক হুক্কা হুয়া হুক্কা হুয়া, হাঁসের ডাক প্যাক প্যাক। তাহলে এখানে আমরা দেখো, খেয়াল করে দেখো,
7টি প্রাণীর কিন্তু 7টি পশু পাখির এখানে ডাক সম্পর্কে আমরা জানতে পেরেছি। তোমরা অবশ্যই এই ডাকগুলো শুনলে বুঝতে পারবে কোন প্রাণীগুলো বা কোন পশু পাখিগুলো ডাকছে। তাহলে আমরা প্রথম অ্যাসাইনমেন্ট এখানে শেষ করছি। এখন চলে যাই দ্বিতীয় অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত প্রশ্নগুলোর সমাধান করার জন্য। দ্বিতীয় অ্যাসাইনমেন্টের প্রথম দুটি প্রশ্ন ছিল, 1 নম্বর প্রশ্ন ছিল নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি করো। এখানে সবগুলো দেখো 5টি যুক্ত বর্ণ রয়েছে। এই 5টি যুক্ত বর্ণই কিন্তু তোমাদেরকে অনলাইন ক্লাসে আমি করিয়েছি এবং ভেঙে দেখিয়েছি এবং সেই যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করে দেখিয়েছি। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সম্পূর্ণ বাক্য খাতায় উঠিয়ে খালি ঘর পূরণ করো। এখানে সম্পূর্ণ বাক্য খাতায় উঠিয়ে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই কারণ তোমরা অনেক সময় খালি ঘর অর্থাৎ শূন্যস্থান পূরণ যখন করো তখন দেখা যায় ক, খ, গ বা 1, 2, 3 এরকম নাম্বার দিয়ে শুধু উক্ত খালি ঘরে যে শব্দটা হবে সেই শব্দটা বসিয়ে দাও, কিন্তু আসলে খালি ঘর এভাবে পূরণ করতে হয় না। খালি ঘর পূরণ করতে হলে সম্পূর্ণ বাক্য লিখতে হয় এবং খালি জায়গায় যে শব্দ হয় সেই শব্দ লিখে সম্পূর্ণ বাক্যটা পূর্ণ করতে হয়। এই জন্য আমি এখানে সম্পূর্ণ বাক্য খাতায় উঠিয়ে খালি ঘর পূরণ করো এই কথাগুলো, এই শব্দগুলো ব্যবহার করেছি। তোমরা অবশ্যই এই 5টি খালি ঘর তোমাদের যে অ্যাসাইনমেন্টে দেয়া আছে 5টি বাক্য, সেই বাক্যগুলো উঠাবে এবং সুন্দরভাবে খালি ঘরটি পূরণ করবে। এখন যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমাদের বইয়ের অন্তর্ভুক্ত যে গল্প ছিল সবাই মিলে করি কাজ, সেই গল্পের অন্তর্ভুক্ত প্রশ্ন। দেখি প্রশ্নটি কি ছিল। প্রশ্নটি ছিল 3 নম্বর প্রশ্ন এবং প্রশ্নে ছিল কঠিন কাজ কিভাবে সহজ হয়ে যায়। উত্তরটি হবে সবাই মিলে করি কাজ গল্পে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতা ও সাম্যবাদ গুণাবলীর মাধ্যমে সবাই একত্রিত হয়ে কাজ করার সুফল বর্ণিত হয়েছে। এই প্রসঙ্গে গল্পে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সবাই মিলে দলগতভাবে পরিখা খননের কাজ সম্পূর্ণ করার মাধ্যমে মদিনাবাসী বুঝতে পারে সবাই মিলে এক হয়ে কাজ করলে কঠিন কাজ সহজ হয়ে যায়। তাহলে এখানে উত্তরটা দেখো, আমরা জানি যে সবাই মিলে এক হয়ে কাজ করলে অনেক কঠিন কাজ সহজেই অল্প সময়ে করা যায়। এখানে কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটাই আমাদের এই গল্পে আমরা জানতে পেরেছি। তাহলে তোমাকে উত্তরটি এইভাবে লিখলে সঠিক হবে। তাছাড়াও তোমরা যদি এর চেয়ে সুন্দর উত্তর লিখতে পারো, আমি বারবার বলছি যে এর চেয়ে ভালো যদি তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো তাহলে সেটা তোমরা অ্যাসাইনমেন্টে অবশ্যই লিখবে, আর তা না হলে আমার উত্তরটি লেখার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি তোমাদের বইয়ের একটি ইতিহাস ভিত্তিক গল্প মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা, এই গল্পটি থেকে উল্লেখ করা হয়েছে। এই গল্পের আঙ্গিকে প্রশ্নটি ছিল 4 নম্বর প্রশ্ন, গ্রামটি কিভাবে রক্ষা পেল। উত্তর হবে মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা গল্পে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তি সেনাদের একটি অসীম সাহসের কাহিনী উপস্থাপিত হয়েছে। এই প্রসঙ্গে গল্পে বলা হয়েছে মুক্তি সেনাদের পিছনে অবস্থিত গ্রামটি পাকিস্তানি সেনাদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য মুক্তি সেনারা সংখ্যায় কম হয়েও কৌশলে বারবার জায়গা পরিবর্তন করে নতুন নতুন আড়াল থেকে অনবরত গুলি ছুড়ে, ফলে শত্রুরা পিছু হটতে বাধ্য হয়। এভাবেই মুক্তি সেনাদের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় গ্রামটি রক্ষা পায়। তাহলে তোমরা এই উত্তরটি দেখে বুঝতেই পেরেছ, একটু গুছিয়ে সুন্দরভাবে উত্তরটা তোমাদের সামনে উপস্থিত করেছি। তোমরাও আশা করছি সুন্দরভাবে গুছিয়ে নিজেরাও আমার চেয়ে ভালো আরো উত্তর লিখতে পারবে। তবে সাহায্য বা সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই তোমরা এই উত্তরটি ফলো করবে। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্নটি ছিল একজন মুক্তি সেনা কিভাবে শহীদ হলেন। উত্তরটি হবে মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা গল্পে
1971 সালের জুন মাসে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের একটি গ্রামে সংঘটিত লড়াইয়ের চিত্র বর্ণিত হয়েছে। উক্ত লড়াইয়ে পাকিস্তানি শত্রু সেনারা অতর্কিত গুলি চালায় মুক্তি সেনাদের উপর, যার ফলে মুক্তি সেনারা পিছনের গ্রাম, ঘরবাড়ি এবং মানুষদের বাঁচানোর জন্য পাল্টা গুলি ছুটতে থাকে। এমত অবস্থায় একটি গুলি একজন মুক্তি সেনার বুকে লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়ে দেশের জন্য শহীদ হন। তাহলে এখানে একটি মুক্তি সেনা কিভাবে শহীদ হয়েছিলেন সেটা আমি গুছিয়ে তোমাদের বইয়ের যে গল্পটি ছিল সেখান থেকে আমি লিখেছি। তোমরাও আশা করছি এই উত্তরটি সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্টে অন্তর্ভুক্ত করবে। এখন তোমরা শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তী দুটো প্রশ্ন ছিল 6 ঋতুর দেশ যে গল্পটি বা প্রবন্ধটি ছিল সেখান থেকে। তাহলে সেই 6 ঋতুর দেশ যে রচনাটির অন্তর্ভুক্ত দুটি প্রশ্ন, একটি প্রশ্ন ছিল বসন্তকে ঋতুরাজা বলা হয় কেন, এবং আরেকটি প্রশ্ন ছিল নবান্ন উৎসব কাকে বলে। এই দুটো প্রশ্ন নিয়েই কিন্তু আমি সুন্দরভাবে তোমাদেরকে 6 ঋতুর দেশের যেই হেমন্ত ঋতু এবং বসন্ত ঋতু, এই দুটো ঋতু নিয়ে যখন অনলাইন ক্লাস করেছি তখন সেখানে আমি এই দুটো উত্তর সুন্দরভাবে তোমাদেরকে লিখে দিয়েছি। তোমরাও উত্তরটি সেখান থেকে দেখবে অবশ্যই। তাহলে আজকে আমার অ্যাসাইনমেন্ট নিয়ে যেই দুটো ক্লাস ছিল, একটি ক্লাসের মধ্যে আমি দুটো অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করেছি আজকে। তাহলে তোমাদের এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে তাহলে সেই সমস্যার অবশ্যই সমাধান হয়ে যাবে এই ক্লাসের মাধ্যমে। আমি আশা করছি তোমরা 7 তারিখে ডিসেম্বরের 7 তারিখে অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে, নির্ভুলভাবে, পরিচ্ছন্নভাবে লিখে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। তাহলে তোমাদের এই বছরের শেষ প্রান্তে এসে আমি ব্যক্তিগতভাবে তোমাদের সকলের জন্য আল্লাহর দরবারে অনেক অনেক দোয়া প্রার্থনা করছি, যাতে সবাই তোমরা সুস্থ সবল থাকো এবং পড়াশোনায় মনোযোগী হও। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় থাকবে, বিনা কারণে ঘরের বাহিরে যাবে না। এবং যেহেতু শীত আসছে, অতএব তোমরা শীতের যে ফলগুলো রয়েছে সেগুলো খাবে, কারণ প্রত্যেকটি ফলই কিন্তু, প্রত্যেক সিজনের প্রত্যেকটি ফলই হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী। তাহলে আজকে আমি ক্লাস এখানেই শেষ করব। সবাইকে আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য, শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।